আমরা প্রতিদিনই কারো না কারোর সাথে কথা বলি, তবে আজকে কে কার মুখোমুখি হব আমরা জানি না। যদিও আমার হাতে একটি বই আছে যে কবির মুখোমুখি কবি, তবে ঠিক বুঝতে পারছি না আজ উপস্থাপকের মুখোমুখি উপস্থাপক নাকি সাংবাদিকের মুখোমুখি সাংবাদিক। তার আগে এই তর্কে বিতর্কে আমরা যাব, তবে তার আগে সবাইকে স্বাগত জানাতে চাই এবং স্বাগতটা জানাবে জিনিয়া কবির সূচনা। আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নীল আমার নাম বলেই দিয়েছে, আমি তো আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছে নীল মাহবুব। আর আমাদের সাথে কে আছে নীল? আমাদের সাথে আছেন একজন কবি, একজন সাংবাদিক, একজন উপস্থাপক, শিমুল সালাউদ্দিন। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদেরকেও স্বাগত, এবং আপনাদের যে কেমিস্ট্রি এটা আমি খুবই পছন্দ করি, এবং আপনারা লেখকদের সাথে যে আন্তরিকতা নিয়ে কথা বলেন, মানে আই এনভি ইট। শুরুতেই আমি যেটি জানতে চাই, আপনি বলছেন যে কবির জীবনই এমন, তাকে হাঁটতে হয় এক দুধারী তলোয়ারের উপর দিয়ে। কবির জীবনটা এমন কেন? কবিকে হাঁটতে হয় দুধারী তলোয়ারের উপর দিয়ে, মানে এক জায়গায় এক পাশে, মানে দুই দিকেই কাটে আর কি। একদিকে ধরেন তিনি সাধনা করছেন একটা সবচেয়ে উৎকৃষ্ট বাক্য লিখবার জন্য, আরেক দিকে তার যে জীবন যন্ত্রণা, জীবনের সাথে যে সংগ্রাম, সেই সংগ্রাম তাকে হয়তো ছিঁড়ে কেটে ফেলছে। এই যে আপনি বলছিলেন যে দ্বিতীয় জন্মের আতুরঘর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার সত্যিকারের লাল ছেলেবেলা, এই যে লাল ছেলেবেলার যে গল্পটা, সেটাই কি আসলে কবি হয়ে উঠবার একটা প্রেরণা ছিল? বটেই, জাহাঙ্গীরনগর না গেলে ধরেন আমি লিখতামই না। আমি সিরিয়াসলি লিখবো, আমি লিখবই এবং আমি লিখতে পারি, এই ব্যাপারটা আমি বুঝেছি জাহাঙ্গীরনগরে গিয়ে। এবং জাহাঙ্গীরনগরে যেই সময়টা আমি পড়তে গিয়েছি 2002-3-4 সালে, সেখানে ধরেন সেলিম আলদিন আছেন সেই ক্যাম্পাসে, মোহাম্মদ রফিক আছেন সেই ক্যাম্পাসে, মানুষ চৌধুরী, খালেদ হোসাইন, সুমন সাজ্জাদ, সুভাষিস সিনহা, সোহেল হাসান গালিব, মাদুল হাসান, নাম বলে শেষ করা যাবে না। এবং এটা কবিতার ক্যাম্পাস, বটতলায় খেতে খেতে কবিতা নিয়ে আড্ডা হচ্ছে, তর্ক হচ্ছে, মানে জাহাঙ্গীরনগর ওয়াজ এ রিয়েল বুস্ট আপ ফর মি। আপনি এপার বাংলা ওপার বাংলা ১৩ জন কবির মুখোমুখি হয়েছেন, সেখান থেকে বিশেষ একটা স্মৃতির কথা আপনার কাছে শুনতে চাই, যেটা আপনাকে আলোড়িত করে। এখানে ফরহাদ মজহারের একটা সাক্ষাৎকার আছে, কবি ফরহাদ মজহার। এবং ফরহাদ ভাই, তখন আমি খুবই বাচ্চা, 2011 সালে আমি ফরহাদ ভাইয়ের ইন্টারভিউটা করেছি। ফরহাদ ভাইয়ের এটা ইন্টারভিউটা একমাত্র ইন্টারভিউ ফরহাদ মজহারের, যেখানে ফরহাদ ভাই খুবই শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে। ওই সময় ইন্টারভিউটা কোনো পত্রিকা কেউ ছাপতে রাজি হলোই না। শেষ পর্যন্ত প্রায় ইন্টারভিউটা করার 1.5 বছর পর এটার একটা অংশ ছাপা হলো নতুন ধারায়। কবি ফরিদ কবির এবং সাখাওয়াত টিপুর সম্পাদনায় তখন নতুন ধারা বেরোতো, এবং তার 2 বছর পর সেই একই ইন্টারভিউ ফরহাদ মজহার সম্পাদিত চিন্তা পত্রিকায় ছাপা হয়েছে, এবং সেখানেই প্রথম পূর্ণাঙ্গভাবে ছাপা হলো, এবং এই বইয়ে সেই ইন্টারভিউটা আছে। তো ধরেন আমি আরেকজনের কথা বলছি, আহমদ রফিকের কথা বলতে চাই। উনি খুবই বয়স্ক মানুষ, এই যে 21 আসছে, আমাদের ভাষা সৈনিক, আপনারা জানেন। এখানে 3 রফিকের ইন্টারভিউ আছে। 3 রফিক মানে রফিক আজাদ, মোহাম্মদ রফিক এবং আহমদ রফিক। আর আছে হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ইন্টারভিউ আছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 সালে, মানে গোটা একটা শতক। আসলে এই একটা শতকের কবিতার চিন্তা, কাব্য ভাবনা এই বইটার মধ্যে পাঠক পাবে বলে আমি মনে করি। কবির মুখোমুখি হওয়াটা আসলে কতটা কঠিন, নাকি ভীষণ রকম সহজ? না, এখানে একটা অদ্ভুত আছে এই শিরোনামটাতে। ধরেন আমি নিজেকেও কবি বলছি, হ্যাঁ, এবং এই অদ্ভুতটা আমি আসলে করতে চাই নাই। এই বইটার নাম আমি রেখেছিলাম আলাপে বিস্তারে। যারা অনেকে আমাকে সবসময় উৎসাহ দেয় এবং প্রেরণা দেয়, তাদের মধ্যে একজন, এবার তার একটা উপন্যাসও বেরোচ্ছে, কথা সাহিত্যিক শাহরিয়ার ফরহাদ, আমার বন্ধু। ওর বক্তব্য হলো, না, এখানে তুই যে অথরিটি নিয়ে ইন্টারভিউগুলো করেছিস, তুই কবি বলেই সেটা করতে পেরেছিস, ফলে এই বইয়ের নাম কবির মুখোমুখি কবি হইতে হবে। এই অদ্ভুতটা আসলে কবি সুলভ, কিন্তু ঠিক আমি যা যা কিছু করি সেইটার সাথে খুব হয়তো যায় না, কিন্তু নামটা আসলে এখন মনে হচ্ছে পারফেক্টই হয়েছে। না, দারুণ নাম হয়েছে। আরেকটি বিষয়, যে 80-র দশক বা 90 দশকের যে মিথস্ক্রিয়াটা ছিল, যে পরিবেশটা ছিল, যে পরিবেশ হয়তোবা আপনাকেও আজকে এই যে কবির মুখোমুখি কবিতে দাঁড় করিয়েছে। তো আমার কথা, প্রেক্ষাপট কি এখন আসলে সেরকম আছে? ওই যে সান্নিধ্য পাওয়া, ওই যে উৎসাহ পাওয়া, এইটা খুব কঠিন, খুব ভালো প্রশ্ন করেছেন নীল, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মানে 80-র দশক, ধরেন আজিজ মার্কেটকে তো আমরা পেয়েছি, হ্যাঁ, আজিজ মার্কেটের যে মিথস্ক্রিয়া, আমার 00 দশকের অনেক কবির সাথে আজিজ মার্কেটে দেখা হয়েছে, কিন্তু আজিজ মার্কেট তখন গেঞ্জির মার্কেট, আজিজ মার্কেট কাপড় চোপড়ের মার্কেট। আমাদের জীবনের নানামুখী ব্যস্ততাও বেড়েছে, আমরা এখন মোবাইল ফোনে অতি দ্রুত চ্যাট করতে পারি। মানে এই যে উন্মাতাল সময়,
এটা তো ধরেন ফেসবুকের হোয়াটসঅ্যাপের ভিডিও কল দিয়ে সম্ভব না। এই সরাসরি সান্নিধ্য, সরাসরি অভিজ্ঞতার সান্নিধ্য, এটা তো আর সম্ভব না। এইটা আসলে কমেছে, এটা সেই অর্থে নাই। এই পরম্পরা এইটা একটু ক্ষুণ্ণই হচ্ছে আসলে। মানে ভয়াবহ যোগাযোগের মধ্যে আমরা যোগাযোগহীনতার নিয়ে বেঁচে আছি আর কি। যে 13 জন কবির সাক্ষাৎকার নিয়েছেন, সূচিতে তাদের প্রত্যেকের একটা করে শিরোনাম আছে, তাদের ডায়লগ সেটা। তাদের ডায়লগ সেটা। আমি যদি সেটা শিমুল সালাউদ্দিনের কাছে জানতে চাই, এক কথায় শিমুল সালাউদ্দিনের ডায়লগ কি হবে? আমার একটা কবিতার লাইন আছে, আধারের কাছে বন্ধক দিয়েছি সব অসহ্য মৌনতা। মানে মৌন থাকা কোনো কাজের কথা না, প্রতিবাদ করতে হবে আর কি, আমার কথা সেটা। আচ্ছা, এবার একটু ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পড়তে বেশি ভালো লাগে নাকি লিখতে বেশি ভালো লাগে? ভাই আমার পড়তেই ভালো লাগে, লেখার মতো কঠিন কাজ কিছু নাই। এবং আমি মনে করি যে মানে একজন কবি, আমি সেই অর্থে খুব ধর্মপ্রাণ মানুষ না, হ্যাঁ, কিন্তু আমি ঐশী বাণীতে বিশ্বাস করি। একজন কবির কাছে আসলে ব্যাপারগুলো নাজিল হয়। ফলে লেখা ভয়াবহ কঠিন, লেখা ভয়াবহ কষ্ট সৃজিত, ভয়াবহ রক্তক্ষরণের মধ্য দিয়ে আসে, ভয়াবহ বেদনার পথ বেয়ে আসে। কিন্তু পড়া তো আনন্দের, পড়া খুবই আনন্দের। আমি পড়তেই পছন্দ করি বেশি। আচ্ছা, এটা তো সাক্ষাৎকার ধর্মী একটি বই এবং এখানে 13 জন কবির সাক্ষাৎকার আছে। তবে শুরুর গল্পটা যে সাক্ষাৎকার নিব কিংবা এই যে সাক্ষাৎকার ধর্মী একটি বই আমি বের করব, শুরুর গল্পটা জানতে চাই। একদম ছোট্ট করে বলছি নীল, মানে সাক্ষাৎকার নেওয়াটা শুরু হলো কিভাবে, সেটা হলো মানে হুমায়ুন আজাদের একটা অসামান্য বই আছে, আততায়ীর সাথে আলাপ। এবং তারপরে ধরেন আমাদের বাংলা সাহিত্যের যেই কবিরা বা সাহিত্যিকরা সাক্ষাৎকার নিয়েছেন, সাহিত্যিকদের সাক্ষাৎকার, আমাদের ব্রাত্য রায়সু, রাজু আলাউদ্দিন এবং সাজ্জাদ শরীফ, তারা হলো দুর্দান্ত রকমের সব সাক্ষাৎকার নিয়েছে। মানে যাদেরকে বইটি উৎসর্গ করেছেন, এই বইটি এই 3 জনকে উৎসর্গ করা হয়েছে। তো এবং আমি লিখেছি যে আপনারাই আমাদের সাক্ষাৎকার সম্রাট। কারণ হলো ওনাদের সাক্ষাৎকার পড়ে আমার মনে হয়েছে সাক্ষাৎকার এমন একটা মাধ্যম যেখানে আসলে একজন কবির না বলা কথাগুলো উঠে আসতে পারে। আমি মনে করি এইগুলোর মধ্যে দিয়ে ওনারা বেঁচে থাকবেন। আসলে এই সাক্ষাৎকারগুলোতে কি হয়, ওনার বাক ভঙ্গি আছে, এখানে উনি কিভাবে কথাটা বলতেন, কি বিশ্বাস করতেন তা আছে, উনি কবিতা নিয়ে কি ভাবতেন তা আছে। ফলে যারা কবিতা লিখতে চাইবে এই দেশে, তাদের তো আসলে অতীত জানতে হবে, আগের কথা জানতে হবে। ফলে এই বই তাদের পড়তে হবে বলে আমি মনে করি। আমাদের পাশে কিন্তু আর একটি বই আছে না, সেটি হচ্ছে সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ। আপনি 20 জন মানুষের গল্প এখানে মানে সংকলিত করেছেন, সংক্ষেপে যদি বলেন। সাংস্কৃতিক আন্দোলনটা কারা ঘটিয়েছিল? যারা ঘটিয়েছিল এখানে সেরকম 10 জন আছেন, আর 10 জন আছেন যারা 71 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করেছেন। এই 20 জন জুটি হয়েছেন আবার আপনার মানে নিজেদের মানে শিল্পকর্মের ক্যাটাগরির ভিত্তিতে। যেমন এখানে 2 জন ভাস্কর আছেন, এখানে 2 জন ফিল্ম মেকার আছেন, এখানে 2 জন নৃত্যশিল্পী আছেন, এখানে এবং এই যে 2 জনের কথা বলছি, একজন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তার শিল্পকর্ম নিয়ে, আরেকজন মুক্তিযুদ্ধের পরে তার শিল্পকর্ম, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাসকে তারা প্রজন্মে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক আলাপে মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রতিকতার চিন্তা যোগসূত্রের একটা চিন্তা প্রয়াস। শেষ একটা প্রশ্ন, আগে কলম অস্ত্র হয়ে উঠতো, কিন্তু এখন আসলে কলম কতটা অস্ত্র হয়ে ওঠে? সূচনা, কলম এখনো অস্ত্র। এই যে দেখেন আপনার প্রচ্ছদে আছে, কলম এখনো অস্ত্র, কলম সবসময় অস্ত্র। আপনার চিন্তাই বড় অস্ত্র। এবং মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির পক্ষে থেকে আপনি যা কিছু লিখবেন, যা কিছু বলবেন, আপনি মাইক্রোফোনে বলবেন কিংবা আমি লিখব, উভয়ই অস্ত্র। এবং এই অস্ত্র ঠেকানোর ক্ষমতা গুলি বারুদের নাই। ধন্যবাদ আমাদের সাথে দারুণ সব কথা বলার জন্য। প্রিয় নীল এবং প্রিয় সূচনা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুব সাদামাটাভাবে শেষ করতে চাই, কিন্তু একটি কথা বলে শেষ করতে চাই, কলম আগেও অস্ত্র ছিল, কলম এখনও অস্ত্র, এবং কলম ভবিষ্যতেও অস্ত্র হয়ে আমাদের সঙ্গী হয়ে থাকুক। সূচনা, কলম না থাক, আমরা বলতেই থাকবো। আমাদের যে মাইক্রোফোন আছে, যেমনটি শিমুল সালাউদ্দিন বলছিল, সেই বলাটা আমাদের অব্যাহত থাকুক। আমাদের পথ চলায় আপনারাও যুক্ত থাকেন। আগামী প্রকাশনী নিবেদিত 21 বই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়।